আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মালিহা হোসাইন। উত্তরায় যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের খোঁজ নিতে জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দিয়েছেন সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ। শনিবার রাত 9:15টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শনে যান তিনি। প্রায় 1 ঘণ্টা সেখানে অবস্থান করে দগ্ধদের শারীরিক অবস্থার খোঁজ নেন। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, আন্তর্জাতিক প্রোটোকল অনুসরণ করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে এবং সিঙ্গাপুর থেকে আনা কিছু চিকিৎসা সরঞ্জামও ব্যবহার হচ্ছে। প্রধান উপদেষ্টা জানতে চান, কোনো ওষুধ, যন্ত্রপাতি বা বিশেষ সহায়তার প্রয়োজন আছে কিনা। এ সময় অ্যাম্বুলেন্স সংকট সহ জরুরি স্বাস্থ্যসেবায় বিদ্যমান সীমাবদ্ধতার বিষয়টিও তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টা এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের সুনির্দিষ্ট প্রস্তাব পাঠাতে বলেন এবং তাৎক্ষণিক কার্যকর উদ্যোগের আশ্বাস দেন। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আপেল, মাইলস্টোন দুর্ঘটনায় অগ্নিদগ্ধ কতজন এখনও হাসপাতালে ভর্তি আছেন, আর তাদের চিকিৎসার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রোগীদের মধ্যে 10 জন পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। এদের মধ্যে 2 জনকে গতকাল তারা বাড়িতে গিয়েছেন হাসপাতাল ছেড়ে, আর আজকে কয়েকজনকে ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আর এখন পর্যন্ত 35 জন এই হাসপাতালে ভর্তি রয়েছেন। 4 জনের অবস্থা খুব খারাপ, তারা আইসিইউতে রয়েছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছেন তাদেরকে ভালোভাবে ট্রিটমেন্ট দিয়ে তারা যাতে সুস্থতার দিকে আসতে পারে। এবং এর 4 জন ছাড়াও 9 জন রয়েছেন, তাদের অবস্থাও খুব খারাপ। আর এই যে রোগীগুলো খুব ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছে, তাদেরকে কিভাবে সুস্থতার দিকে নেওয়া যায়, এই জন্য আমাদের দেশীয় যে চিকিৎসকরা রয়েছেন তাদের পাশাপাশি চীন এবং সিঙ্গাপুরের যে চিকিৎসক যে টিমটি রয়েছে এখন এই হাসপাতালে, তাদের সম্মিলিতভাবে তারা চেষ্টা করছেন এবং সেভাবেই তাদের পরামর্শ অনুযায়ী এই রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এখনও যে অবস্থা যদি আমি বলি যে এখনকার যে পর্যায়ে আর 23 জন যেটি জানতে পেরেছি তাদেরকে কেবিনে দেওয়া হয়েছে। যেহেতু চিকিৎসকরা বলছেন এই পোড়া রোগীদের ক্ষেত্রে কোনোভাবে আসলে বলা যায় না যে তারা পুরোপুরি সুস্থ হয়ে গেছেন, বা তাদেরকে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু হিসেব টিকেশ করে করতে হয়। তার কারণ আপনি যেটি চিকিৎসকরা বললেন যে এরকমও হয়েছে, কিছু রোগী মোটামুটি ভালো হয়ে গেছে, তারপরে হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতির দিকে চলে যাচ্ছে। জি, জানছিলাম জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অগ্নিদগ্ধদের চিকিৎসার খবর। পথে যাদের জীবনের ঠিকানা সহিংস রাজপথে, তারাই সবচেয়ে বেশি অনিরাপদ। 2024-এর গণ-অভ্যুত্থানের সময় রাজনৈতিক অস্থিরতায় ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয় পথ শিশু কিশোররা। জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীতে 48% শিশু সরাসরি আহত, 13% শিশু গুলিবিদ্ধ এবং 61% শিশু মানসিকভাবে আঘাত পেয়েছে। এমন তথ্য উঠে এসেছে একমাত্রা সোসাইটি ও স্ট্রিট চিলড্রেন লিডোর এক গবেষণা প্রতিবেদনে। বিস্তারিত সাদরিনা খন্দকারের রিপোর্টে। ঢাকার রাজপথেই যাদের ঠিকানা, তারা শুধু শিশুই নয়, সমাজের সুবিধা বঞ্চনার জীবন্ত সাক্ষী। রাজনৈতিক সহিংসতার আগুনে যখন পড়ে রাজপথ, তখন সেই আগুন গায়ে লাগে এই শিশুদের। আমরা আতঙ্কিত ছিলাম। আমাদের খাওয়া দাওয়ারও সমস্যা হয়েছিল ওই সময়, আন্দোলনের সময়। রাজধানীর পথ শিশুদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর রাজনৈতিক সহিংসতার দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে একমাত্রা সোসাইটি ও স্ট্রিট চিলড্রেন লিডো সংস্থা তাদের গবেষণায় রাজধানী জুড়ে পথ শিশুদের মধ্যে 70 জনের এসেছে। 70 জন পথ শিশুর মধ্যে 72% শিশু সহিংসতার শিকার, 54% খাদ্য ও আশ্রয়ের সংকটে রয়েছে, 60% শিশুর আয় ব্যাহত হয়েছে, আর বর্তমানে 75%-এর বেশি শিশু কিশোর মানসিক চাপ, দুঃখ ও উদ্বেগ নিয়ে বেঁচে আছে। ধরে ধরে মেডিকেল নিয়ে গেছে, মেডিকেলও পুলিশ গ্যাদারিং করে, পুলিশে খালি আয়া খালি মানে বাইরে
এখান থেকে ধরে ধরে লয়ে গেছে। আমি কোনো দোষ করি নাই, আমারে কেন আমারে গুলি মারলো। সহিংসতার সময় অনেক হাসপাতাল পথশিশুদের চিকিৎসায় অনীহা দেখায়, আর অল্প টাকায় বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে তাদের ব্যবহারের বিষয়টিও উঠে এসেছে এই গবেষণায়। রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত্য হয় যে না, আমরা কোনোভাবেই কখনো রাস্তায় অবস্থিত বা যে কোনোভাবেই শিশুদেরকে আমরা মানে কি বলা হয়, অনুপ্রাণিত দূরে থাকুক, আমরা এটাকে রেজিস্ট করবো। যে তাকে, সে যদি একটা সরকারি হাসপাতালে যায় বা তাকে নিয়ে গেল, তখন অবশ্যই তার ট্রিটমেন্টটা প্রপারলি হওয়া দরকার। গবেষকরা বলছেন এই শিশুদের মানসিক ক্ষতি দীর্ঘস্থায়ী। তাদের জন্য প্রয়োজন সরকারের জরুরি চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি মানসিক পুনর্বাসন। এছাড়াও অস্থির সময়ে শিশুদের নিরাপদ স্থানে স্থানান্তর এবং নথিভুক্ত করার ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। এনজিও, সরকার, ডক্টর, সাইকোলজিস্ট, ফিজিওথেরাপিস্ট, শিশুরা যার যেই জায়গাতে হচ্ছে আতঙ্ক বা ক্ষতের জায়গাটা হয়েছে সেই জায়গাটাকে হিল করার জন্য আমাদের সমন্বিত উদ্যোগী দরকার। ট্রমাটা তাদের মধ্যে খুব সিগনিফিকেন্টলি রয়ে গেছে, সেটা হচ্ছে যে প্রচণ্ডভাবে আক্রমণের ট্রমা। এনজিওদেরও এক ধরনের সম্মিলিতভাবে এখানে অংশগ্রহণ করা প্রয়োজন, যে এরকম ক্রাইসিসে সত্যিকার অর্থে এই শিশুরা জড়িয়ে যাতে না পড়ে ভবিষ্যতে, বা কোনোভাবে যদি আহত হয় তারা শারীরিক বা মানসিকভাবে, তখন সেটাকে আসলে কীভাবে সরকারের সাথে কোলাবোরেটিভ একটা ওয়েতে জিনিসটাকে অ্যাড্রেস করা যেতে পারে। পথেই যাদের ঘরবাড়ি, তাদের জীবনে যেন রাজনীতি না আসে মৃত্যুদূত হয়ে, সেদিকে নজরদারির তাগিদ সংশ্লিষ্টদের। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। কোটা বিরোধী আন্দোলন থেকে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের এক দফা আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা ছিল অনন্য। আন্দোলনের এক পর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীদের বিতাড়িত করে দেশের প্রথম ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠা করে তারা। আন্দোলনকারী শক্তিগুলোর ঐক্য যেন অটুট থাকে, সেই প্রত্যাশা করছেন জুলাই যোদ্ধারা। রাজশাহী থেকে সম সাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়্যাল। দেশের কোটা বিরোধী আন্দোলন শুরুর দিন থেকেই আন্দোলনে সম্পৃক্ত হয়ে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমার সোনার বাংলা। জুলাই আন্দোলনে উত্তাল ছিল ক্যাম্পাস। আইন শৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের হুমকি নির্যাতন সহ্য করেও আন্দোলন এগিয়ে নিয়ে যায় তারা। পুলিশের লাঠি কিংবা বন্দুকের সামনে কিছু শিক্ষকের ঢাল হয়ে দাঁড়িয়ে শিক্ষার্থীদের রক্ষা করার মতো ঘটনা ছাত্রছাত্রীদের আস্থা বাড়িয়ে দেয়। এক পর্যায়ে শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়ে শহরে। 16 জুলাই আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে মুক্ত করি। সর্বপ্রথম বাংলাদেশের ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয়। মেয়ে মানুষ রাস্তায় একা বেরোতে হবে, আন্দোলন থাকবে, সবাই একসাথে সবসময় থাকবে না, এই ধরনের হুমকি দামকি সবসময় এসেছে। পরিবর্তিত পরিস্থিতিতে আন্দোলনে জড়িত শক্তিগুলোর অনৈক্য স্বস্তিদায়ক মনে করছেন না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারীরা। তারা চায় অটুট থাক জুলাইয়ের সেই ঐক্য, আর চিরতরে নিপাত যাক ফ্যাসিবাদ। এখনো কিন্তু ফ্যাসিবাদ একেবারে শিকড় থেকে উপড়ানো সম্ভব হয়নি। আমরা যদি ভেঙে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, সেটা কিন্তু তারা আবার নতুন করে শিকড় তৈরি করবে। আমরা এক ছাদের নিচে বসে পরের দিনের কর্মসূচির প্ল্যান পরিকল্পনা করা হচ্ছে। তো ওই জিনিসটা যেমন চাই, আবার ওই সময়ের যে নির্যাতনটা ওইটা আবার চাই না। আমরা ছাত্রদের পাশে দাঁড়িয়েছি এবং মানব ঢালের মতো করে তাদের নিরাপত্তা বিষয়গুলো আমরা দেখভাল করেছি। আর আমরা চাই সংস্কার হোক, রাষ্ট্রীয় সংস্কার হোক, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে শিক্ষার্থীরা জীবন দিয়ে এই জুলাই বিপ্লব সংগঠিত করলো, সেই শিক্ষা সংস্কারের খবর আমরা কেউ জানি না। এরপরও হতাশ হতে চান না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাই যোদ্ধারা। ছাত্র জনতার প্রত্যাশিত বাংলাদেশ একদিন গড়ে উঠবে, সেই স্বপ্নই তারা লালন করেন হৃদয়ে। সম সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। সাগরে নিম্নচাপের ফলে আজও বৈরী আবহাওয়া বিরাজ করছে সারা দেশে। এতে দুর্ঘটনা এড়াতে সমুদ্র উপকূলে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের তথ্য মতে টানা তৃতীয় দিনের মতো বৈরী আবহাওয়া চলছে। এতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। এছাড়া সমুদ্র কিছুটা উত্তাল থাকায় উপকূলে মাছ ধরার ট্রলার ও ছোট বড় নৌযানগুলো 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এদিকে অমাবস্যা ও পূর্ণিমার প্রভাবে নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে।
এতে 3 থেকে 4 ফুট পানিতে তলিয়ে গেছে কবিরহাট, কোম্পানিগঞ্জ ও হাতিয়া উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন। চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।